টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। বৃহস্পতিবার মাগরিবের পর আহ্বায়নের মাধ্যমে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। আজ একসঙ্গে জুমার নামাজ পড়বেন ইজতেমায় অংশ নেওয়া এসব মুসল্লি। আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। আজ সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবার কথা রয়েছে। প্রথম পর্বের ইজতেমায় ময়দানে এসেছেন ৪১ জেলার মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২রা ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্ব। জানা যায় এবারে ইজতেমার প্রথম পর্ব ২ ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা পরিস্থিতি নিয়ে, তো গতকালকেই এই বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দাওলার আহ্বানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো আমি এখন অবস্থান করতেছি কামারপাড়া নামক যে সড়কটি আছে ইজতেমা ময়দানের ঠিক পাশেই যে সড়কটি কামারপাড়া স্টেশন রোড নামক সড়ক, এই সড়কের মধ্যে। তো মুসল্লিরা এখানে এসেছেন গতকালকে বা এর আগে থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং যার যার খিত্তায় অবস্থান নিয়ে তারা বিভিন্ন ইসলামী শিক্ষা, বিভিন্ন বয়ান, মুরব্বীদের কাছে বয়ান শুনছেন এবং এই শিক্ষাটা তারা তাদের পার্থিব জীবনে গিয়ে নিয়ে তারা সেটা আমল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিদেশি মুসল্লিদের কথা যদি বলা যায়, তাহলে এ পর্যন্ত ৭২ দেশ থেকে প্রায় ২,০০০-এর অধিক বিদেশি মুসল্লি বিদেশি খিত্তা যেটা আলাদাভাবে সেটার মাধ্যমে তৈরি করা আছে, সেখানে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া আজকে যেহেতু জুম্মা দিন, তো আজকে জুম্মার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের সাহেব। তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় যদি একটু বলা যায়, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৭,০০০-এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে ইজতেমা ময়দানকে কেন্দ্র করে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে এখানে এসে ইজতেমা সম্পন্ন করে এবং তাদের গন্তব্য বা বাড়ির উদ্দেশ্যে যেতে পারে। আর মুসল্লি যাতে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদা সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই ছিল টঙ্গীর কামারপাড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপরিবারে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দুবাইয়ে ভর্তি করা হয়। গত ১৬ জানুয়ারি ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ৮টি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা ২টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। দর্শক, এবার জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীতে দৈনন্দিন পণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। তিনি আছেন রাজধানী শান্তিনগর বাজারে। আরিফ, এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় সবজির বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পার্থক্যটা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। তাবাসুম, সবজির বাজারটা স্বাভাবিকই আছে। স্বাভাবিক বলতে যে দাম
আমরা যেটা বলি যে সাধারণের নাগালের মধ্যেই আছে এবং সেই দামটা আরও কিছুটা নিম্নমুখী, অনেক সবজির দাম আরও কমেছে। কিন্তু যেটি আসলে সমস্যা বা সাধারণ মানুষের জন্য যেটি সমস্যা সেটি হলো চাল এবং তেল। চালের বাজারটা গত 1 মাসের বেশি সময় ধরে অস্থিরতা বজায় রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে কোনো চালে 8 থেকে 10 টাকা এবং 12 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং সেই নতুন করে চালের দাম গত 1 সপ্তাহের মধ্যে বৃদ্ধি না পেলেও এই যে 8 থেকে 10 বা 12 টাকার যে বৃদ্ধি পেয়েছিল সেটি কি কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত আমরা যারা রয়েছেন তাদের সাথে, যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখনও তারা বেশি দামে চাল ক্রয় করছেন বিধায় কিন্তু আসলে চালের দামটা আসলে কমছে না। এবং তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের দামটা আসলে কমছে না কেন, এখন ভরা মৌসুম। তাদের অনেক ধরনের কথা আছে, একটি বিষয় আছে, অনেকে বলছেন যে বড় একটা বন্যা গেছে, সেখানে চালের বা ধানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যেমন রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় ইন্ডিকেট করেছেন যেটি হলো যে মিল মালিকদের একটি কারসাজি এর মধ্যে থাকতে পারে। কারণ আমরা প্রতিবারই দেখি চাল বাড়ার পিছনে এই ধরনের একটি অভিযোগ সবসময় উঠে আসে যে মিল মালিকরা যারা রয়েছেন তারা চালগুলো বা ধানগুলো মজুত করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার যে প্রবণতা সেটি কিন্তু বজায় রয়েছে। এই কারণে আসলে আমরা দেখেছি চালের বাজারটা কিছুটা অস্থিরই রয়েছে, এখন পর্যন্ত স্থির অবস্থানে আসে নাই বা দাম কমেনি। আর যেটি বলেছি তেল, সয়াবিন তেল গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সয়াবিন তেল বাজারে অনেকটাই কম, সরবরাহ কম। আমরা দেখেছি অনেক বিভিন্ন দোকানে দেখেছি যে 5 লিটারের বোতলগুলো একটু বেশি, 1 লিটার 2 লিটার বা এই বোতলগুলো কিন্তু খুবই পাওয়া যাচ্ছে না। এটি একটি পাওয়া না যাওয়ার কারণ হলো যারা দোকানি রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে সরবরাহ কম, তারা কম পাচ্ছেন। যারা এই তেল তাদেরকে দিয়ে যান বা যারা সরবরাহ করেন তাদের কাছ থেকে তারা সরবরাহ কম পাচ্ছেন বিধেই কিন্তু আসলে এটির একটি সংকট দেখা দিয়েছে। এবং এটার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এই সরবরাহ কমের পিছনে দাম বাড়ানোর একটা প্রবণতা হয়তো রয়েছে যারা সরবরাহকারী রয়েছে তাদের মধ্যে, এবং সেই কারণেই আসলে কম কিন্তু আসলে এই তেলগুলো সরবরাহ করা হচ্ছে। আর একটি বিষয় এই যে এই দাম বাড়া আর কমার বিষয় যেটি আসলে সেটিতে আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন। তাদের আসলে অনেকেই আসলে নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে এত দাম দিয়ে তেল চাল এগুলো কিনে খাওয়া কিছু আসলে খুব সম্ভব হয় না। এই কারণে কিন্তু অনেকেই আমরা দেখেছি চাল কিনতে আসলে কম যে পরিমাণ দরকার তার থেকেও কিছু কম চাল নিয়ে যাচ্ছেন তারা কিনে। এটি আসলে সাধারণদের মধ্যেই কিন্তু বেশি প্রভাব পড়ছে, তারা চাচ্ছেন এটির থেকে যেন মুক্ত হওয়া যায়। তো এই ছিল আসলে সর্বশেষ আমার কাছ থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শান্তিনগর বাজার থেকে বাজার দরের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রংপুর মহানগর পুলিশ মহানগর মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার, হত্যা ও হত্যার চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। মগবাজারে একটি অনুষ্ঠানে কথা বলছেন জামায়াতের আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই কথাগুলো খালেসভাবে কোনো সংগঠনের কর্মীদের জন্য নয়, এ কথাগুলো আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য, গোটা জাতির জন্য, মানব জাতির জন্য। তাদের এরকম মানুষদের পরিবার হলো জান্নাতের একটা টুকরা। আমাদের মামুন ভাই যখন কথা বলেছিলেন তিনি বলছিলেন যে আমার বড় আগ্রহ ছিল আমি যেন ওনাকে এসে দেখতে পারি, এবং আল্লাহ তার সেই আগ্রহ পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই অন্তরে
একই অন্তরে সেই ব্যথাও ছিল। বাবাও গেলেন, মাও বিদায় নিলেন। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতে পারলাম তারা মজলুম ছিলেন, দেশের বাইরে ছিলেন, আসার মতো পরিস্থিতি ছিল। মায়ের বিদায় সৌভাগ্যবান উনি, ওনার ছোট ছেলে ইমামতি করছে। কিন্তু আমরা, যিনি হাতে ধরে আমাদেরকে দিন শিখিয়েছিলেন, আমাদের উস্তাদ ছিলেন, মেন্টর ছিলেন, দায়িত্বশীল ছিলেন, এই শহরে থেকেও তার জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে, কোনোভাবেই মনকে মানাতে পারছি না। আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন, আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল, কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম। কয়েকটা মিনিট সেখানে ছিল। এরপরে আমার সঙ্গীরাই আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করেছে। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফেসিজম কারো জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মগবাজার একটি অনুষ্ঠানে, যেখানে জামায়াতের আমির কথা বলছিলেন। উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতল বাতাস আর ঘন কুয়াশায় মোড়ানো পথঘাট, এতে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। আজ সকাল 6টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্নয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ শুক্রবার সকাল 6টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 3 কিলোমিটার। এবার বাই টিভির বিশেষ। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে উল্লেখ করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, কারণে অকারণে এমন হত্যাকাণ্ড ঘটলে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপমান করা হয়। সীমান্তে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করে তারা বলেন, আর যাতে একজন মানুষও মারা না যায় সেজন্য ভারত ও বাংলাদেশকে আন্তরিক হতে হবে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার সীমানা রয়েছে। এসব সীমান্তে বিভিন্ন সময়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ঘটছে গুলি চালানোর ঘটনা, বাড়ছে হত্যাকাণ্ড। 2000 সালের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে প্রায় 1500 বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ভারত কোনো না কোনোভাবে বিগত হাসিনা সরকারকে সহযোগিতা করেছে ফ্যাসিবাদকে ক্ষমতায় রাখার জন্য। শেখ হাসিনা পররাষ্ট্রনীতি সহায়তা করেছে এবং এই বর্ডার কিলিংগুলা বাড়ানোর ক্ষেত্রে। ভারত বাংলাদেশ সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড, আমার জানা মতো পৃথিবীর ইতিহাসে এত হত্যাকাণ্ড কখনো ঘটে না, এবং হত্যাকাণ্ড ঘটার পরেই যে ধরনের যুক্তি দেওয়া হয় একেবারে অগ্রহণযোগ্য। হ্যাঁ, যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তাকে নিবৃত করার জন্য তো নানা মাধ্যম ব্যবহার করতে হবে, কিন্তু হত্যাকাণ্ড মোটেই সমাধান না। ফেলানীকে যে হত্যা করেছে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। বিভিন্ন সময় তারা এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করে অত্যন্ত পরিকল্পিত এবং কোনো রকম উত্তেজনা ছাড়াই ঠান্ডা মাথায় তারা এই হত্যাগুলো করে। একটা স্বাধীন ভূমিতে আপনি অস্ত্রধারী আর একটা পাশের দেশের বিএসএফকে আপনি ঢুকতে দেবেন বা ঢুকবে তারা, এটা তো অকল্পনীয় ব্যাপার। এটাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়। তারা বলেন, কেউ আইন অমান্য করলে তা প্রতিরোধের অনেক উপায় আছে, কিন্তু তা না করে একটি স্বাধীন দেশের নাগরিকদের গুলি করে হত্যা করা কখনোই সমাধানের পথ হতে পারে না। যে হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে তার প্রকৃত ঘটনা খুঁজে বের করা এবং এর সাথে যারা জড়িত তাকে যার যার আইন অনুযায়ী বিচারের আওতায় আনা আমরা প্রয়োজন মনে করি। একই সাথে আর যেন একটা হত্যাকাণ্ড না ঘটে তার জন্য যা যা করা দরকার দুই দেশের সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার আলোচনা করেই এটা সমাধান করবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ভারতও এটা সিরিয়াসলি নেবে যে বাংলাদেশ ভারত বর্ডারে যেন কোনোভাবেই কোনো নাগরিক, ভারতের নাগরিকও না বাংলাদেশের নাগরিক না, যেন মৃত্যুবরণ না করে। মানুষকে খুন করে, এটা মার্ডার করে, এটা কিন্তু সম্ভব না। তো সুতরাং এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যদি তাদের রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে তো আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা তাদের নৈতিক দায়িত্ব। আর বাংলাদেশের জনগণ যে কোনো সময়ের চেয়ে আগেও সচেতন ছিল, এখন আরও নতুন করে সচেতন হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সজাগ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও গুলিবন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনপিআরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। 31 বছরের চাকরির জীবনে কয়েক ধাপ পেরিয়ে 2021 সালে হয়েছেন সহকারী কমিশনার। পারিশ্রমিক বাবদ সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন প্রায় 1,43,36,000 টাকা, কিন্তু সম্পদ করেছেন প্রায় 60 কোটি টাকার। অবিশ্বাস্য হলেও সত্যি এমন অভিযুক্ত ব্যক্তির নাম মেজবাউদ্দিন ভূঁইয়া। চট্টগ্রাম বন্দর এলাকায় সিএনএফ এর ব্যবসার আড়ালে কানাডায় টাকা পাচার করে গড়েছেন টরন্টো ও ঢাকায় একাধিক বাড়ি। পূর্বাঞ্চলে প্লট, ফ্ল্যাট, গাড়ি সহ ব্যাংকে রয়েছে স্ত্রী সন্তানের নামে কয়েকটি এফডিআর। বিস্তারিত মুজিবুর রহমানের বিশেষ রিপোর্টের 2 পর্বে। আজ দেখুন প্রথম পর্ব। মেজবাউদ্দিন ভূঁইয়া 1990 সালে জাতীয় রাজস্ব ভবনে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে কয়েক ধাপ পেরিয়ে রাজস্ব কর্মকর্তা থেকে 2021 সালে হয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার। দীর্ঘ 31 বছর চাকরির জীবনে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ বেতন পেয়েছেন 1,43,36,000 টাকা। আর এই টাকায় ঢাকা শহরে পরিবারের প্রতিদিনের খরচ যেখানে মেটানো প্রায় অসম্ভব, সেখানে তিনি সম্পদ গড়েছেন প্রায় 60 কোটি টাকার। রাজধানীর বনশ্রী সি ব্লকে 2 নম্বর রোডে এই 6তলা বাড়ির মেজবাউদ্দিন এর নিজের নামে। ডেমরার ভালুদিতপুরে 6 কাঠার প্লট। মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে আরও একটি প্লট, যার জমির পরিমাণ 4 কাঠা। আচ্ছা, আপনার এই পিছনের বাড়িটা কয়তলা? ওগুলো দেখান তো। এটা তো 6তলা। এই বাড়ির মালিকের নাম কি? মেজবাউদ্দিন ভূঁইয়া। আপনি কি করেন? কাস্টমসে নাকি চাকরি করে। আমি শুনছি 3টা। এই যে একটা, আর একটা শুনছি উত্তরায়, আর একটা শুনছি ধানমন্ডিতে আর কি। লিগেলভাবে চাকরি করে টাকা কামায় ঢাকা শহরে 2-4টা বাড়ি করে প্রশ্নই ওঠে। এটা নিশ্চয় অনিয়ম করছে। এই 6তলা বাড়ির মালিক মেজবা সাহেব। মেজবা সাহেব, উনি কোন জায়গায় চাকরি করেন? ঢাকায় চাকরি করতো কাস্টমে।
মাইটিভির দীর্ঘ 4 মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে মেজবা উদ্দিনের থলের বিড়াল। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে কঙ্কর টাওয়ারে 9 তলায় একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে মেজবার নাম। উত্তরার 13 নম্বর সেক্টরে স্ত্রী নাজবার নামে কিনেছেন 2টি ফ্ল্যাট, আর স্ত্রীর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের নামে ফ্রিমিও গাড়ি কিনে ব্যবহার করছেন মেজবার পরিবার। টরেন্টোতে কিনেছেন আলিশান বাড়ি। বর্তমানে কানাডার রাজধানী মন্ট্রিয়ালে আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। মেজবা উদ্দিন ভূঁইয়া উনি আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে 9A, এই ফ্ল্যাটের মালিক বনশ্রীর দিকে বাড়ি আছে, ওইদিকে থাকে। যারা লুটপাট করছে, যারা দুর্নীতি করছে দেশের মধ্যে, ঠিক আছে, অসুল সম্পদের মালিক হয়েছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যেহেতু অদূর ভবিষ্যতে কেউ দুর্নীতির কাছে না জড়ায় যায়। অভিযোগ উঠেছে মেজবা উদ্দিন সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রাম সিএনএফের ব্যবসার আড়ালে টাকা পাচার ও জাল জালিয়াতির সাথে জড়িত। এছাড়া পূর্বাঞ্চল নতুন শহরে জামিন নামে এক বৃদ্ধ আদিবাসীকে ভয় দেখিয়ে 4 কোটি টাকার 5 কাঠার প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মেজবা উদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্রামের বাড়ি ছাগলনাইয়াতে জমি দখলের অভিযোগ রয়েছে মেজবার ভাই নাসিরউদ্দিন পল্টুর বিরুদ্ধে। কিভাবে এত সম্পদের মালিক হলেন জানতে মেজবা উদ্দিন ভূঁইয়ার বনশ্রীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিয়ে কিংবা খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা প্লট রয়েছে 5 কাঠা। এই প্লটের মধ্যে প্রতারক চক্রান্তে আমার বিক্রি করার কথা কইল। পরে আমার এটা ভয় দেয়, আমার এটা লোনের কাগজ, সাদা কাগজ, এটা কিছু কথা না, আমরা কিছু টাকা দেব। পরে এই কথা কয়ে তার রেজিস্ট্রি করে নিয়েছে। মেজবা উদ্দিন কাস্টম হচ্ছে ওনার বিভিন্ন অঙ্গে বয় ব্যতীতে আয়া 217 নম্বর রোড 20 নম্বর সেক্টর 20 নম্বর প্লট বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আগে প্লটটা নিয়ে নিছি। কাস্টমসের যে অফিসার আছিল মেজবা উদ্দিন, ওরা জোর করে বিভিন্ন চক্রান্ত বয় ব্যতীতে আসতে, সাদা কাগজ এই প্লট টিকবে না, এই ধরনের কথা বলছে। এরা মূর্খ মানুষ, গ্রামের মানুষ বুঝে নাই, দুর্নীতিবাজ, তাদের বিচারক আমরা চাই। এরা 2 ভাই আছে, একজন হলো মেজবা, একজন হলো নাসিরউদ্দিন ফটু, আর লগে আছে সেরাজ পাটোয়ারি। এরা আপনার দলিলে হলে এক জায়গায়, আসি বসিছে আরেক জায়গায়, বাদ বাকি ওই জায়গাগুলো আমাদের দখল করে রেখেছে। আর এরা বলছে দলিল পাইবি না, এখান থেকে চলে যা, নাহলে চুরির মামলা, ডাকাতির মামলা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ABM নাজমুস সাকিব বলেন, সরকারের যে কোনো পর্যায়ের চাকরিজীবী হোক না কেন, দুর্নীতি ছাড়া এত বিত্ত ভৈরবের মালিক হওয়া সম্ভব নয়। একজন যেই ধরনের বিপুল অর্থ বৈভবের কথা আপনি বললেন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা আমাদের যে ক্রিমিনোলজির ভাষায় যেটাকে আমরা বলি যে একটা অপরাধ বা যে করাপশন, তার যে পজিশন, তার যে পাওয়ার, সেটা ব্যবহার করে হয়তোবা তিনি আরও বেশি সম্পদ আহরণ করার চেষ্টা করেছেন বিভিন্ন মানে যেটাকে আমরা বলি ফ্রডেন্সের মাধ্যমে অথবা নানাভাবে ছলচাতুরির মাধ্যমে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বহুমাত্রিক দুর্নীতি ছাড়া বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে তদন্ত সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করে দোষীকে আইনের আওতায় আনা বলে মন্তব্য করেন তিনি। যে পর্যায়ে সরকারি কর্মচারী হোক না কেন, নিজস্ব বা বৈধ এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই বলতে হবে। কারণ যে বেতন ভাতা তারা পেয়ে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করলেও বৈধ এর সাথে উপরে নির্ভর করে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রক্রিয়ায় এই সম্পদের মালিকানা অর্জন করেছেন, সেই প্রক্রিয়ার মধ্যেও নিশ্চয়ই তিনি নিজে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন। সেটি দৃশ্যত যেটা তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা অর্থাৎ যে কার্যালয়ে কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের অবস্থানটাকে অপব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে সেটা করেছেন। এই প্রক্রিয়ায় অর্জিত অর্থ তিনি দেশের বাইরেও প্রচার করে থাকেন। যেটি তথ্য প্রকাশিত হচ্ছে, তাহলে যেটা হয়েছে বহুমাত্রিক অপরাধ, বহুমাত্রিক দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বিষয়টি দুদকের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা, এবং তার জন্য যদিও তিনি দেশের বাইরে যদি এখন অবস্থান করে থাকেন, তা সত্ত্বেও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একদিক থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা করা, অন্যদিক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনাও সেটাও সম্ভব, যদিও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু জবাবদিহিতার বিষয়টা অবশ্যই অনতিবিলম্বে করা উচিত বলে আমরা মনে করি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।
মাই টিভির সংবাদ প্রকাশের পর সংস্কারের ছোঁয়া লেগেছে বরিশালের আলোচিত বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরি এবং খেয়াঘাটে। ৩,০০০ টাকার ভাড়া ৩০০ টাকায় পারাপারে স্বস্তি ফিরেছে ৪ উপজেলার মানুষের মাঝে। এতে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। ফেরি এবং খেয়াঘাট ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের খেয়া এবং মিরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া নেয়া বিশেষ বাহিনীর কাছে জিম্মি ছিল বাবুগঞ্জ, মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ। মাই টিভিতে সংবাদ প্রকাশের পর ইজারাদারের হাত থেকে সংস্কারের কাজ শুরু করে জেলা প্রশাসন। ২০ জানুয়ারি বাতিল করা হয় মিরগঞ্জ ফেরি এবং খেয়াঘাটের ইজারা। এতে স্বস্তি ফিরেছে এই অঞ্চলবাসীর। যেহেতু সরকারের নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, তো তাতে আমরা অনেক খুশি। আগে একটা চাঁদাবাজির একটা দালালি ছিল, এখন এই নতুন সরকার আসার পর থেকে আমাদের এই চাঁদাবাজিটা কমে গেছে। এমন সংবাদে খুশি ৪ উপজেলার কয়েক লাখ মানুষ। আগে দিতাম ৩০ টাকা, এখন দিচ্ছি ১০ টাকা। সরকার যেন এই ভাড়াটাই বহাল রাখে, আমরা খুশি তাতে। মানে যাইতে ২০০, আসতে ২০০, ৪০০ টাকা। আর আগে যাওয়া আসা মিলে ২৬০০ টাকা লাগতো। ইজারা বাতিলে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের কঠোর অবস্থানের প্রশংসার পাশাপাশি আগামীতেও যেন এই ব্যবস্থা কার্যকর থাকে প্রত্যাশা সচেতন মহলের। ডিসি অফিস থেকে লোক নিয়োগ করে আমাদেরকে পারাপারের ব্যবস্থা করে দেয়। এটাই হলো আমাদের হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ এই ৪ থানার লোকের একবারে প্রাণের দাবি। আমাদের প্রত্যাশা এখন যেভাবে আছে এইভাবে থাকুক। শর্ত ভঙ্গ করায় বাতিল করা হয়েছে পুরনো ইজারা। নতুন দরপত্রের প্রস্তুতি চলছে জানিয়েছে সড়ক বিভাগ। যোগ্য ঠিকাদার যদি এখানে নির্বাচিত হয় তো সেও যেন ভবিষ্যতে এভাবে বিধি মোতাবেক যে সরকারি যেহেতু যে ভাড়া আছে সেই ভাড়া যেন তারা কালেকশন করে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ মনিটরিংটা অব্যাহত থাকবে। জনগণের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কোনো সিন্ডিকেটের মাধ্যমে এই সাধারণ জনগণের যেন হয়রানি না করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। ভবিষ্যতে যে ইজারাটা হবে সেই ইজারা আমাদের রুটস অ্যান্ড হাইওয়ে যে টোলটা নির্ধারণ করে দেবেন সরকারের পক্ষ থেকে, সেই টোলের বাইরে কেউ কোনো যেন হস্তক্ষেপ না করতে পারে সেজন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গণমাধ্যমে এই ফেরিঘাটের অসঙ্গতির চিত্র বারবার তুলে ধরার পর টোল আদায়ে সরকারের সরাসরি হস্তক্ষেপে সংস্কারের ছোঁয়ায় বদলে গিয়েছে বাবুগঞ্জ, হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জবাসীর চিত্র। আগামীতেও এ ধারা থাকবে অব্যাহত, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার গ্রাম বাংলার খবর। চাঁদপুর মুন্সিগঞ্জ সীমান্ত এলাকার মেঘনা নদীতে বালু মহাল ও বালু উত্তোলনের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুর মোহনপুর এলাকার মেঘনা নদীতে ঘটেছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাসুদুর রহমান জানান, 3 জন হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে 2 জন হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে একজনের বুকের ডান পাশে ও অপরজনের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের শিবচরের রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় 2 জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে শিবচরের পদ্মা রেল স্টেশনের কুতুবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া যন্ত্রাংশ জব্দ করে পুলিশ। মাদারীপুরের শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রতন শেখ জানান, প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে চোরচক্র। পরে ধাওয়া দিয়ে তুষার ও বাপ্পিকে আটক করে পুলিশ। পরে শিবচর থানায় মামলা হলে 2 জনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলকুচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাক প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই
মোজাম্মেল হক। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন বলেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল হোসেন সহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাস বিরোধী মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনার প্রতিবাদ ও মাদক সন্ত্রাস, চাঁদাবাদ, নৈরাজ্য, দখলবাজ ও লুটরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মোড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মাঠের ঘাট শিল্প এলাকা মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, যুবদল নেতা মেহের কাজল, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া সহ আরো অনেকে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ময়মনসিংহ এবং নেত্রকোনা সদর উপজেলার সরকারি ও বেসরকারি 20টি স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ বিষয়ক সমন্বয় সভা হয়েছে। গতকাল স্বাবলম্বী উন্নয়ন সমিতি ড্রিম সেন্টারে সিরাক বাংলাদেশ সভায় বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের উপপরিচালক সেলিম মিয়া, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল হক ভুইয়া, ডক্টর কৃপানাথ পাল, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সামলেন্দু পাল, প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও মাই টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি আনিসুর রহমান সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা হয়েছে। বৃহস্পতিবার গোয়ালনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোয়ালনগর মঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ তারেক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরে আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ আব্বাস মিয়া সহ আরো অনেকে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন, বাংলাদেশকে একটি সুন্দর স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য যারা ইতিহাসকে বিকৃত করেছিল তা সংশোধন করে সঠিক ও তথ্যবহুল পড়াশোনার জন্য নতুন পদ্ধতির লেখাপড়া আসছে, সেদিকে খেয়াল রেখে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আশরাফবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর সহকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের CJKS এর ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ 43টি ইভেন্ট হয়, অথচ কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 25 বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের পর এখন আরেকটি গোষ্ঠী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দখল করতে চাচ্ছে। বৃহস্পতিবার নগরীর কাজী দেউরির এম এ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ASM বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ
তাফহিমুল ইসলাম, সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট আশরাফ আল মামুন। এ সময় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।